Thank you and welcome all again to my class. আলো নিজে অদৃশ্য এমন এক প্রকার শক্তি, কিন্তু যার উপর পড়ে তাকে দৃশ্যমান করে তোলে। আলোকে দেখা যায় না, আলোর সাহায্যে সবকিছুকে দেখা যায়। যদি একটা টর্চ লাইট নিয়ে বায়ুমণ্ডল পেরিয়ে অনেক উঁচুতে ওঠা যায়, টর্চ লাইট জ্বালানো যায়, সেই টর্চের আলো মহাকাশে দেখা যাবে না, কারণ সেখানে ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাসীয় অণু কিচ্ছু নেই। যারা টর্চের আলো যাদের উপর পড়ে, যারা প্রজ্বলিত হবে, যাদেরকে দেখা যাবে, মহাকাশচারী যারা বায়ুমণ্ডল পেরিয়ে যাওয়ার সময় নীল আকাশ দেখতে পায় বায়ুর বিক্ষেপণের জন্য, কিন্তু বায়ুমণ্ডল পেরিয়ে যখন উপরে ওঠে, মহাকাশে যায়, চারদিকে অন্ধকার কালো দেখতে পায়। কারণ মহাকাশে অনেক জ্যোতিষ্ক, নক্ষত্র, সূর্য এরা থাকলেও আলো নিজে অদৃশ্য, তাই আলোকে দেখা যায় না। আর আলো যার উপরে পড়বে, সেই ধূলিকণা, গ্যাসীয় কণা, তারা অনুপস্থিত। তাই মহাকাশে আলো দেখা যায় না, মহাকাশের রং কালো। আমরা জানি যে আলো বিভিন্ন মাধ্যমে, আলোর গতিবেগ বিভিন্ন। শূন্য মাধ্যমে, ভ্যাকুয়ামে আলোর গতিবেগ সব থেকে বেশি চ্যাম্পিয়ন, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে শূন্য মাধ্যমে। আর লঘু মাধ্যমে আলোর গতিবেগ তুলনামূলক ঘন মাধ্যমের চাইতে বেশি। মানে লঘু মাধ্যম ঘন মাধ্যমের যদি বিচার করি, তাহলে বলবো লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি, ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম। যেমন লিখেছি, লঘু মাধ্যম আলোর বেগ বেশি, ঘন মাধ্যম আলোর বেগ কম। আমরা জানি যে আলোর প্রতিফলন হয়, শোষণ হয়, প্রতিসরণ হয় যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। প্রতিসরণে আলোটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়লে, প্রতিসরণে আলো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। আলো যখন একটা মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে পড়ে, এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আসে, আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে, মানে আলো বেঁকে গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। একে আলোর প্রতিসরণ বলে। কিন্তু আলো বাঁকে কেন, আলো বেঁকে যায় কেন? মাধ্যম পরিবর্তন করলে, মাধ্যম পরিবর্তন করা মানে আলোকীয় ঘনত্ব পরিবর্তন করা, আলো বেঁকে যায় কেন সেটা বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিব। ঘন মাধ্যমে আলোর বেগ কম, লঘু মাধ্যমে আলোর বেগ বেশি। আলোক রশ্মি যখন প্রতিসরণ বা প্রতিফলন হয়, আমরা আলোক রশ্মিকে রেখা দিয়ে প্রকাশ করি। এও বলেছি, এককভাবে বিচ্ছিন্ন আলোক রশ্মি পাওয়া যায় না। আলোক রশ্মি সর্বদা গুচ্ছাকারে থাকে, আলোক রশ্মি গুচ্ছ হিসাবে। কিন্তু প্রতিফলন প্রতিসরণের রেখাচিত্র বোঝানোর জন্য আমরা একটি রেখার দ্বারা প্রকাশ করি। তো মনে করলাম যে আলোক রশ্মির একটা রেখা দিয়ে প্রকাশ করছি, বাস্তবে সেটা রশ্মি গুচ্ছ, অসংখ্য আলোক রশ্মি একসঙ্গে রয়েছে। সেই আলোক রশ্মি গুচ্ছর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, ঘন মাধ্যমে কম, লঘু মাধ্যমে বেশি। সেই আলোক রশ্মির প্রতিসরণে আলোক রশ্মিটা বেঁকে যায় মাধ্যম চেঞ্জ করলেই। সেটাকে বোঝানোর জন্য আমি এই গাড়িটাকে ব্যবহার করব। যে মনে করলাম এটা আলোক রশ্মি গুচ্ছ, এই আলোক রশ্মি গুচ্ছ, গাড়িটা আলোক রশ্মি গুচ্ছ, এর বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিবেগ। এর গতিবেগ কিরকম? লঘু মাধ্যমে বেশি গতিবেগ, ঘন মাধ্যমে কম গতিবেগ। যদি আলো হয়, তো মনে করলাম এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম,
এই গাড়িটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়ছে, তাহলে এর গতির অভিমুখের কি পরিবর্তন হতে পারে? এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, বেগ বেশি বেগ কম। বেগ কম বোঝানোর জন্য মনে করলাম এটা কাদা দিয়ে ভর্তি, কাদা, এক হাঁটু কাদা আছে, আর এটা পাকা রাস্তা, গতিবেগ বেশি পাকা রাস্তায়, কাদা রাস্তা গতিবেগ কম। তো এখান থেকে যদি আলোক রশ্মিটা এসে পড়ে, যখন পাকা রাস্তা আর কাদা গতিবেগ বেশি গতিবেগ কমের বিভেদ তলে এসে পড়বে, আলোক রশ্মির এই প্রান্তটি দ্বিতীয় মাধ্যমে স্পর্শ করেছে, কিন্তু আলোক রশ্মির এই প্রান্তটা দ্বিতীয় মাধ্যম স্পর্শ করেনি। আপাতভাবে এদিককার অংশটির গতিবেগ কমে যাবে, যেহেতু ঘন মাধ্যমে প্রবেশ করেছে বা স্পর্শ করেছে, আর এই প্রান্তটি এখনো লঘু মাধ্যমে আছে, এর স্পিড বেশি থাকবে, কিন্তু এর স্পিড কমে যাবে যেহেতু ঘন মাধ্যম স্পর্শ করেছে। তো এর স্পিড যদি কমে যায়, এর স্পিড যদি বেশি থাকে প্রাথমিকভাবে, তো গাড়িটা এদিকে ঘুরে যাবে। গাড়ি সরল রেখায় আর যাবে না, সোজাসুজি যাবে না। সামনের দুটো চাকার মধ্যে একটি চাকার গতিবেগ কমে গেছে, একটি চাকার গতিবেগ আগের মতোই আছে। এর গতিবেগ কমে গেছে কারণ দ্বিতীয় মাধ্যম স্পর্শ করেছে, এটা প্রথম মাধ্যম বেশি গতিবেগের মাধ্যমেই আছে, তাই এর গতিবেগ বেশি, এর গতিবেগ কম হলে আলোটা সোজাসুজি যাবে না। এই চাকা বেশি ঘুরবে না, এই চাকা বেশি ঘুরবে, তাহলে এর গতিবেগ কম, এর গতিবেগ বেশি হলে আলোটা ঘুরে যাবে, অর্থাৎ এদিক থেকে আস্তে আস্তে এদিকে টার্ন করবে, অর্থাৎ আলোটা এদিকে আস্তে আস্তে এইদিকে টার্ন করবে। যদি এটা লঘু মাধ্যমে গতিবেগ বেশি, ঘন মাধ্যমে গতিবেগ কম। লঘু মাধ্যম বলতে এটাকে যদি আলোর সঙ্গে তুলনা করি, লঘু মাধ্যম মানে পাকা রাস্তা, গতিবেগ বেশি এর। ঘন মাধ্যম মনে করলাম কাদাময় রাস্তা, কর্দমাক্ত রাস্তা, তাহলে গতিবেগ কম হবে। এবার এদিক থেকে যদি গাড়িটা আসে, যেই একটি চাকা কাদার মধ্যে পড়ে যাবে, এর স্পিড কমে যাবে, গাড়িটা ঘুরবে কিনা? গাড়ি কি আগের মতন সোজাসুজি যাবে? যাবে না। তাহলে এই 1 নম্বর লঘু থেকে ঘন মাধ্যমে আলোর যে দিক পরিবর্তন, সেটা এখানে দেখানো হয়েছে লঘু থেকে ঘন, অর্থাৎ প্রতিসৃত আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। কিন্তু যদি উল্টা হতো, এটা ঘন মাধ্যম হতো, তাহলে কি দেখতাম? আলোর গতিবেগ কম আসছে, লঘু মাধ্যম গতিবেগ বেশি, যেই এই চাকা স্পর্শ করলো এর গতিবেগ বেড়ে যাবে, এর গতিবেগ বেড়ে গেলে ঝাড়ি করে দিকে ঘুরে যাবে। এ বেশি ঘুরবে যেহেতু এখানে গতিবেগ বেশি, এ কম ঘুরবে। ঘন মাধ্যম থেকে কাদাময় রাস্তা থেকে আসার সময় যেই পাকা রাস্তায় পৌঁছালো, এই চাকাটা এই প্রান্তটা পাকা রাস্তায় পৌঁছাইছে, এটা পৌঁছায়নি, এর স্পিড বাড়বে, এর স্পিড বাড়বে না, তাহলে কি হবে? ঘুরে যাবে। তাই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসলে আমি আলোক রশ্মি গুচ্ছকে গাড়ির সঙ্গে তুলনা করেছি। ঘন মাধ্যম বলতে কাদাময় রাস্তা, ঘন মাধ্যমে আলোর বেগ কম, তাহলে এটার বেগ কম হবে কাদাময় রাস্তা। আর লঘু মাধ্যম বলতে পাকা রাস্তা। তাই গাড়িটাকে যদি আমি এরকম তুলনা করি, আলোক রশ্মি গুচ্ছ, এটা মনে করলাম আলোক রশ্মি গুচ্ছ, গুচ্ছাকারে আছে। তো ঘন মাধ্যমে এটা লঘু মাধ্যমে পড়লো, এর বেগ বেড়ে গেল, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে এই চাকাটার স্পিড বেড়ে গিয়ে এটা কমে গিয়ে আলোটা এদিকে ছোটা শুরু করবে। এখানে বেঁকে যাবে, যেহেতু সামনের অংশের এক প্রান্তের গতিবেগ বেড়ে গেল, এক প্রান্তের গতিবেগ আগের মতো থাকলো, তাহলে দুই প্রান্তের গতিবেগ দুই রকম হলে কি বেঁকে যাবে, তাই বেঁকে যাবে। এটা দ্বিতীয় অংশ ঘন থেকে লঘুকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু লম্বভাবে যদি আসে,
লম্বভাবে যদি আসে তাহলে আলোক গুচ্ছের দুই প্রান্ত একই সঙ্গে মাধ্যম চেঞ্জ করবে। এটা যদি আলোক গুচ্ছ হয়, দুই প্রান্ত একই সঙ্গে মাধ্যম স্পর্শ করবে, এরও গতিবেগ একই সঙ্গে সমপরিমাণে পরিবর্তন হবে। ঘন মাধ্যম হলে দুজনকার গতিবেগ একই পরিমাণে কমে যাবে। এদিকটা যদি লঘু মাধ্যম হয়, দুই প্রান্তের গতিবেগ মানে সমস্ত ফ্রন্টের গতিবেগ একই সঙ্গে বেড়ে যাবে। অর্থাৎ কেউ বাঁকবে না, যে রেখায় আসছিল লম্বভাবে আসলে লম্বভাবেই যাবে, শুধুমাত্র আলোক রশ্মি গুচ্ছের গতিবেগের পরিবর্তন হবে। ঘন মাধ্যমে প্রবেশ করলে গতিবেগ কমে যাবে এটার, আর লঘু মাধ্যমে প্রবেশ করলে গতিবেগ বেড়ে যাবে, কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হবে না, কারণ দুটি চাকাই একই সঙ্গে মাধ্যম চেঞ্জ করেছে, তাই অভিমুখ একই থাকবে। লম্ব প্রতিসরণে আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান দুজনের মানই শূন্য। তাহলে লম্ব প্রতিসরণে আলোক রশ্মির যে গমন মাধ্যম পরিবর্তন, তাতে কি পরিবর্তন হয়? কোণের কোনো পরিবর্তন হয় না, শুধু গতিবেগের পরিবর্তন হয়। লঘু মাধ্যম থেকে আসছিল জোরে, ঘন মাধ্যমে ঢুকলো, বেগ কমে গেল। বা ঘন মাধ্যম থেকে লম্বভাবে আসছিল, বেগ কম ছিল, যেই লঘু মাধ্যমের বিভেদ তলে পৌঁছালো আলোর গতিবেগ বেড়ে গেল। লঘু মাধ্যমে বেড়ে যায়, ঘন মাধ্যমে গতিবেগ কমে যায়। এই জন্য প্রতিসরণে আলোক রশ্মির দিকের পরিবর্তন হয়। এটা জাস্ট বোঝানোর জন্য যে কেন প্রতিসরণে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন হয়। আলোক রশ্মির প্রতিসরণে দুইটি সূত্র আছে, আমরা আলোচনা করেছি, যে আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, আর আপতন বিন্দুতে প্রতিসারকের উপর যে অভিলম্ব তারা একই সমতলে থাকে, 1 নম্বর সূত্র। আর দুটো মাধ্যম যদি স্থির থাকে, একটা নির্দিষ্ট বর্ণের সাপেক্ষে যদি প্রতিসরণ হয়, তাহলে যে কোনো আপতন কোণের জন্য দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের জন্য আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হবে, যাকে বলা হয় প্রতিসরাঙ্ক মিউ। মিউটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। এই সূত্রটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন বলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, এই সূত্রটিকে বলা হয় স্নেলের সূত্র। লম্ব প্রতিসরণের বেলায় মিউ সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই, বা সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই বাই মিউ। লম্ব প্রতিসরণে আপতন কোণের মান শূন্য, অভিলম্বের সঙ্গে মিউ এর মান কখনো শূন্য হয় না। সাইন আর ইজ ইকুয়াল টু শূন্য, আর ইজ ইকুয়াল টু শূন্য, অতএব আই ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু শূন্য। লম্ব আপতনের বেলায় আপতন কোণ মান এবং প্রতিসরণ কোণের মান উভয় মানই হচ্ছে শূন্য, অর্থাৎ দিকের পরিবর্তন হয় না। তাই স্নেলের সূত্র মানে না, তাই প্রতিসরণের সূত্র মানে না, তাই একে লম্ব প্রতিসরণকে প্রকৃতপক্ষে প্রতিসরণ বলা যায় না। কারণ প্রতিসরণ এর সংজ্ঞাতেই আছে মাধ্যম পরিবর্তন করলে আলোর গতিমুখের পরিবর্তন হবে, আলো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। লম্ব প্রতিসরণে দিক পরিবর্তন করছে না, তাই একে প্রকৃত প্রতিসরণ বলা যায় না। আলোর প্রতিসরণের কিছু চমৎকার ঘটনা রয়েছে, যেমন জলের ভিতরে কোনো বস্তু থাকলে আপাতভাবে বস্তুকে তার প্রকৃত অবস্থান থেকে কিছু উপরে মনে হবে। গামলাতে বা বালতিতে জল নিয়ে একটা পয়সা ফেলে দিলাম,
পয়সাটা যে জায়গায় আসলে আছে, প্রকৃতপক্ষে যেখানে অবস্থান, আপাতত হয়ে মনে হবে উপরে আছে পয়সাটা। বর্ষা দিয়ে যারা জলে মাছ মারে, জলের ভিতরে মাছ আছে, বর্ষা দিয়ে যারা মাছ মারে, যেখানে মাছটিকে দেখতে পাচ্ছে আসলে সেখানে মাছটি নেই। কোথায় আছে? একটু নিচে আছে, একটু দূরে আছে। তাই যেখানে মাছটিকে দেখতে পাচ্ছি, বর্ষাকে দিয়ে যদি সেখানে আমি ছুরি মাছ শিকারের জন্য, তাহলে মাছটিকে লাগবে না, একটু নিচের দিকে মারতে হবে। কেন? প্রতিসরণের মাধ্যমে সেটা বোঝা যায়। যে মনে করলাম প্রতিসরণের জন্য জলের ভিতরের কোনো বস্তুকে তার প্রকৃত অবস্থান থেকে একটু উপরে 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 দিই, কি লিখলাম? আলোর প্রতিসরণের জন্য জলের ভিতরে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুকে তার প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যায়। মনে করলাম এদিকে জল আছে, এদিকে বায়ু আছে, এখানে যদি কোনো বস্তু থাকে এ, তাহলে এ বস্তু থেকে যখন আলোটা বায়ু মাধ্যমে গেল, এখান থেকে আলোটা বায়ু মাধ্যমে গেল, এখানে যদি অবিলম্ব টানি, বায়ু মাধ্যম লঘু মাধ্যম, লঘু মাধ্যমে প্রতিসরণ কোণটা বড় না ছোট হবে? লঘু মাধ্যম আলোক রশ্মিকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয়, তা আলোক রশ্মির এই কোণটা বড় হবে। আপতন কোণ যদি আই হয়, প্রতিসরণ কোণটা বেশি বড় হবে, অর্থাৎ আর গ্রেটার দেন আই হবে। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এখানে যদি আমার চোখটা থাকে, তাহলে এই বস্তুটাকে আমি কোথায় দেখবো? আমাদের চোখ, আমাদের দৃষ্টি সরল রৈখিক পথ অনুসরণ করে, আমাদের দৃষ্টি বক্র পথ অনুসরণ করতে পারে না। তাই এই বস্তুটাকে, এদিকে আলোটা গেল, একে যদি আমি বর্ধিত করি, আপাতভাবে মনে হবে জলের ভিতরের এ বস্তুটি এ ড্যাশ অবস্থানে রয়েছে। এ বস্তুটির প্রকৃত অবস্থান, আর এ ড্যাশ হচ্ছে প্রতিসরণের পরে আপাত অবস্থান, যেটি কিনা প্রকৃত অবস্থান থেকে একটু উপরে। কিসের জন্য? আলোর প্রতিসরণের জন্য। তাই বর্ষা নিয়ে মাছ মারতে গেছি, যেখানে মাছ দেখছি সেখানেই বর্ষাকে দিয়ে অ্যাটাক করছি, হিট করছি, একটা মাছও উঠবে না, একটা মাছও ধরা যাবে না। যেখানে অবস্থান দেখছি তার একটু পিছন দিকে, নিচের দিকে বর্ষাকে ছুটতে হবে, তবেই মাছটি ধরা যাবে। দেখি ভিডিও হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা আলোচনা করব প্রিজম। প্রতিসরণের, আলোর প্রতিসরণের যে প্রিজম, প্রিজম একটি প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার ভিতর দিয়ে আলো যেতে পারে। প্রিজমের গঠন বা জ্যামিতিক আকার একটু ভিন্ন ধর্মী, কাচের স্ল্যাবের মতো না। কাচের স্ল্যাবও তো আলোর প্রতিসরণ হয়, প্রিজমের ভিতর দিয়েও আলোর প্রতিসরণ হয়। তফাৎ কি? জ্যামিতিক গঠনের তফাৎ।
প্রিজমে প্রতিসারক তল দুটি পরস্পর আনত থাকে। কাচের স্ল্যাবে কি ছিল? প্রতিসারক তল দুটি প্যারালাল, সমান্তরাল, প্রতিসারক তল দুটি সমান্তরাল। কিন্তু প্রিজমে প্রতিসারক তল দুটি হচ্ছে আনত। এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল পরস্পর একটা অ্যাঙ্গেল করে আনত আছে। তাহলে প্রিজম কাকে বলবো? দুটি আনত সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। দুটি আনত সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। দুটি আনত সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে, মানে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। অনেক জায়গায় অনেক বইয়ে অনেক রকম সংজ্ঞাও পাওয়া যায়। দুই দিকে ত্রিভুজ হবে, তিনটা আয়তাকার তল থাকবে, এরকম জ্যামিতিক আকার বিশিষ্ট প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। সেগুলাও ঠিক, তবে প্রধানত শর্ত, প্রিজমের শর্ত হচ্ছে দুটি প্রতিসারক তল পরস্পর আনত থাকতে হবে, প্যারালাল থাকলে হবে না। দুটি সমতল পৃষ্ঠ যদি আনত থেকে একটা প্রতিসারক মাধ্যম তৈরি করে তবে তাকে প্রিজম বলা হয়। প্রিজমের যদি ছবি আঁকাই, সেই প্রচলিত ছবি যে দুই দিকে ত্রিভুজ, তিন দিকে আয়তক্ষেত্র, তাহলে ছবিটা এরকম হয়। এরকম একটা প্রিজম, নাম দিলাম এ বি সি ডি ই এফ। এই প্রিজমের প্রতিসারক তল প্রতিসারক তল কাকে বলছে? যে দুটি সমতল পৃষ্ঠ পরস্পর আনত থেকে প্রিজমটি গঠন করে, যে দুটি সমতল পৃষ্ঠ পরস্পর আনত থেকে প্রিজমটি তৈরি করে তাদের বলে প্রতিসারক তল। যেমন এ বি ই ডি, এ বি ই ডি ওই প্রান্তের তলটা এ বি ই ডি আয়তক্ষেত্রটা, আর এই প্রান্তেরটা এ সি এফ ডি, এরা হচ্ছে প্রতিসারক তল। প্রান্ত রেখা প্রতিসারক তল দুটি যে রেখা বরাবর মিলিত হয়, এদিককার প্রতিসারক তল এসি এফডি, ওদিককার প্রতিসারক তল এবি ইডি, কোন রেখায় মিলিত হয়েছে? এডি রেখায় পরস্পর মিলিত হয়েছে। এডি রেখায় তল দুটি মিলিত হয়েছে, তাই প্রান্ত রেখা হচ্ছে এডি। প্রান্ত রেখাটার নাম কি? এডি। প্রিজমের কোণ, প্রতিসারক কোণ
প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ। প্রিজমের কোণ কাকে বলে? প্রতিসারক তল দুটি যে কোণে পরস্পর আনত রয়েছে, এই তল আর ওই তল যে কোণে আনত রয়েছে তাকে বলা হয় প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ হচ্ছে এ কোণ, অথবা প্রিজমের কোণও বলা হয় প্রতিসারক কোণকে, সংক্ষেপে প্রিজমের কোণ। আর নিচের যে আয়তক্ষেত্রটা আছে BCFE, নিচের সাইডে যার উপরে বেশ করে বসে থাকবে তাকে বলা হয় ভূমি। তাই ভূমি, প্রিজমের ভূমি হচ্ছে প্রিজমের ভূমি BCFD। এরপরে রয়েছে প্রিজমের প্রধান যেটি বিষয়, প্রিজমের প্রধান ছেদ। প্রান্তরেখা বরাবর লম্বভাবে যদি কাটিং মারি, এমন একটা অস্ত্র দিয়ে কাটিং মারলাম, তাহলে যে তলটি পাওয়া যায় প্রান্ত রেখার সঙ্গে লম্বভাবে, যেমন এখানে যদি কাটিং করি তাহলে পাবো আমরা একটা, লম্বভাবে কাটিং করলে পাওয়া যাবে না, প্যারালাল পাওয়া যাবে। নাম দিলাম A ড্যাশ, B ড্যাশ, C ড্যাশ। এই তলের সঙ্গে সমান্তরাল ত্রিভুজ আকৃতি হচ্ছে এখানে। তাহলে প্রধান প্রিজমের প্রধান ছেদ A ড্যাশ, B ড্যাশ, C ড্যাশ। এখানে ত্রিভুজ আকৃতি। প্রিজমের উপর দিয়ে যখন আলোকরশ্মি এসে পড়বে, আপতন হবে, প্রিজমের প্রতিসরণ হবে আলোর, তখন দুই প্রান্তে দুই প্রতিসারক তলে প্রতিসরণ হবে। যদি এই দিকে পড়ে তাহলে ACFD তলে প্রথমে প্রতিসরণ হবে বায়ু থেকে প্রিজমের ভিতরে, ভিতরে ঢুকবে প্রিজমের মাধ্যম দিয়ে, তারপরে দ্বিতীয় তল ওই প্রান্তের তলটি ABED, তার উপরে আবার প্রতিসরণ হবে আলোকরশ্মির, বায়ু মাধ্যমে বেরিয়ে যাবে শেষে। বায়ু মাধ্যম থেকে আসবে, দুই তলে প্রতিসরণের পর আবার বায়ু মাধ্যমে ফিরে যাবে আলোকরশ্মি। তাতে আলোকরশ্মির দিকের পরিবর্তন হবে, বিচ্যুতি ঘটবে আলোকরশ্মির। যে অ্যাঙ্গেলে, যে কোণে, যে অভিমুখে আপতন হলো, নির্গত আলোকরশ্মির অভিমুখ পরিবর্তন ঘটবে। কতটা বেঁকে যাবে সেই কোণকে বলা হয় বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। তার হিসাবটা আমরা নির্ণয় করব। তো বিচ্যুতি কোণের মান যখন নির্ণয় করব তখন এই সমস্ত প্রিজমটার ছবি আমরা আঁকাবো না, রেখাচিত্রের বেলাতে শুধু প্রধান ছেদ এই ত্রিভুজটাকে আঁকাবো। A ড্যাশ C ড্যাশ একটি তলকে প্রকাশ করবে, A ড্যাশ B ড্যাশ বিপরীত তলকে প্রকাশ করবে, B ড্যাশ C ড্যাশ নিচের ভূমির তলকে প্রকাশ করবে। আর এই কোণটাকে বলা হবে প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ। যদি আমরা বিচ্যুতি কোণের মান নির্ণয় করি, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে চ্যুতি কোণের রাশিমান। আমরা একটা প্রিজমের প্রধান ছেদ অঙ্কন করব, দেখে নিই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিনা। ঠিকই আছে।
প্রিজমের একটা প্রধান ছেদ আঁকাবো। আলোক রশ্মি পিকিউ পথে গেল, পি কিউ আলোক রশ্মি পি কিউ আর এস পথে বেরিয়ে গেল। এখানে যদি একটা অভিলম্ব অঙ্কন করি 90 ডিগ্রি, আর এখানে যদি একটা অভিলম্ব অঙ্কন করি 90 ডিগ্রি, তারা পরস্পর যে বিন্দুতে মিশবে এসে এন ও এন কিউ ও, আর এটা হচ্ছে এন ড্যাশ আর ও, দুটি অভিলম্ব। তাহলে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পি কিউ পথে প্রিজমের ছেদটাকে এবিসি বলি, এবিসি প্রিজমের প্রধান ছেদ। পি কিউ আলোক রশ্মি প্রিজমের এবি তলে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিসরণ ঘটে এবং এসি তলে পুনরায় প্রতিসরণ ঘটে আরএস পথে নির্গত হয়। বিচ্যুতিকোণ কত? বিচ্যুতিকোণ মানে কতটা বেঁকে গেল। তাহলে যদি প্রিজমটা না থাকতো, আলোটা এই দিকে যাচ্ছিল, আলো সরল রেখায় যেত, সোজাসুজি যেত, তাই সোজাসুজি চলে যেত আলোটা, অর্থাৎ আলোর দিকটা হতো এই পথে হতো। কিন্তু আলোটা কোন দিকে গেল? আলোটা এই দিকে ঘুরে গেছে প্রিজম থাকার জন্য। এটাকে যদি বর্ধিত করি, নাম দিলাম টি, অর্থাৎ যে আলোটা পি কিউ হয়ে সোজা চলে যাওয়ার কথা, প্রিজম থাকার কারণে প্রতিসরণ হওয়ার জন্য আলোটা ঘুরে গিয়ে আরএস পথে বেরিয়ে গেল। এদিকে যাওয়ার কথা এদিকে গেল, কতটা ব্যাক করলো? এতটা ঘুরে গেছে, এর নাম দিলাম বিচ্যুতিকোণ ডেল্টা। প্রথম তলে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, এখানে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2। এবার আমরা জাস্ট একটা জ্যামিতিক হিসাব, কঠিন তেমন কিছু না। তাহলে আমরা ধরে নেব, প্রথমে প্রিজমটার একটু বৈশিষ্ট্য দিব। ধরি প্রিজমের প্রধান ছেদ, রং পাল্টাই যদি বুঝতে সুবিধা হয়, এ বি সি। প্রিজমের প্রধান ছেদ হচ্ছে এবিসি। এবি এবং এসি প্রিজমের প্রতিসারক তল। এবি এবং এসি প্রিজমের প্রতিসারক তল। বিসি হচ্ছে ভূমি, আর এ কোণ হচ্ছে প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ। এ কোণ হচ্ছে প্রতিসারক কোণ। আলোক রশ্মির গতিপথটা দুই লাইনে প্রকাশ করব। যে পি কিউ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে প্রিজমের প্রথম প্রতিসারক তল এবিতে প্রতিসৃত হয়ে কিউ আর পথে গিয়ে
দ্বিতীয় তল এসিতে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে আরএস পথে নির্গত হয়। এই ভাষাটা লিখবো আলোর গতিপথটা। পি কিউ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে প্রিজমের প্রথম তল, প্রথম তল লিখলেই হবে, এখানে তো পরিচয় দিয়েছে। প্রথম তল প্রতিষ্ঠিত হয়ে কিউ আর পথে গিয়ে দ্বিতীয় তলে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে আরএস পথে নির্গত হয়। কি লিখলাম? পি কিউ আলোক রশ্মি এবি প্রিজমের প্রথম তল এবিতে প্রতিষ্ঠিত হয়ে কিউ আর পথে গিয়ে দ্বিতীয় তল এসিতে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে আরএস পথে নির্গত হয়। আরএস পথে নির্গত হয়ে বায়ু মাধ্যমে যায়, বায়ু থেকে আসলো আর বায়ু মাধ্যমে গেল। এবার কিউ বিন্দুতে কিছু পরিচয় দিব। কিউ বিন্দুতে এবি তলের অভিলম্বের নাম কি? এন কিউ ও অভিলম্ব। কিউ বিন্দুতে আপতন কোণ কত? আপতন কোণ পি কিউ এন সমান I1। প্রতিসরণ কোণ কত? ও কিউ আর R1। মুখস্থ রাখার দরকার নেই, কিউ এর জায়গায় পি এর জায়গায় কিউ হয়ে গেলে কোনো প্রবলেম নেই, শুধু দেখে বুঝে তারপরে লিখতে হবে। পজ করে প্রয়োজন হলে তোমরা লিখতে পারো। এবার আর বিন্দুতে অনুরূপে আর বিন্দুতে এসি প্রতিসরক তলের উপর এন ড্যাশ আর ও অভিলম্ব এন ড্যাশ আর ও আলোর আপতন কোণ ও আর কিউ। প্রতিসরণ কোণ এস আর এন ড্যাশ। আপতন কোণ পি কিউ এন, প্রতিসরণ কোণ ও কিউ আর, এখানে আপতন কোণ ও আর কিউ R2 আর এস আর এন ড্যাশ I2। এবার আমরা
বিচ্যুতি কোণ, চ্যুতি কোণ কার মধ্যে বার করব? পি কিউ আর আর এস এর মধ্যে। আপতিত রশ্মি পি কিউ এবং নির্গত রশ্মি আর এস এর চ্যুতি কোণ ডেল ইজ ইকুয়াল টু, চ্যুতি কোণ কত? এক্স টি এস, এক্স টি এস, এটা হচ্ছে চ্যুতি কোণ। আলোটা প্রিজম না থাকলে সোজাসুজি যেত, প্রিজম থাকায় প্রতিসরণের কারণে এদিকে গেছে, এই আলোটা এদিকে ঘুরে গেছে ডেল কোণে। ডেল ইজ ইকুয়াল টু এক্স টি এস। আর এই কোণটার সমান কোন কোণটা? ভিতরের দুইটি কোণের যোগফলের সমান। কারণ এই কোণটার সঙ্গে বাইরের কোণটা যোগ করলে সরল কোণ 180 ডিগ্রি হয়, এই কোণটার সঙ্গে বাইরেরটা যোগ করলে 180, এই কোণটার সঙ্গে ভিতরের কোণ দুটা যোগ করলেও 180, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। তাহলে এর সঙ্গে বাইরেরটা যোগ করলেও 180, এর সঙ্গে ভিতরের দুটা যোগ করলেও 180, যেহেতু ত্রিভুজের অন্তর্বর্তী কোণের সমষ্টি হচ্ছে 180, তাই বাইরের কোণটা আর ভিতরের বিপরীত কোণ দুটা সমান। তাই এটাকে লেখা যায়, এই কোণ হচ্ছে টি কিউ আর, এই কোণটার নাম হচ্ছে টি আর কিউ সমান টি কিউ আর। এই কোণটার মান কত? যদি আমরা এই বিপরীত কোণ দুটি বিবেচনা করি, এটা I1 হলে এদিকে মোট কোণ I1, এটা I1 হলে এদিককার বিপরীত কোণ I1, I1 থেকে R1 বাদ দিলে TQR বাঁচবে, তাই I1 মাইনাস R1। অনুরূপে I2, এই টোটালটা I2, তাহলে I2 থেকে নিচের কোণটা বাদ দিলে উপরেরটা বাঁচবে, তাই I2 মাইনাস R2। এটা 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা করে রাখবো। এবার জ্যামিতিক নিয়মে আমরা প্রমাণ করব R1 প্লাস R2 এই দুটা কোণের যোগফল প্রিজমের কোণের সমান। তাই বিচ্যুতি কোণের মান আসবে I1 প্লাস I2 মাইনাস A। আমরা বড় ত্রিভুজটি নিব এ কিউ ও আর, চতুর্ভুজ নিব, সরি, এ কিউ ও আর চতুর্ভুজের, এ কিউ ও আর চতুর্ভুজের আমরা কি জানি? চারটা কোণের সমষ্টি কত চতুর্ভুজের? 360 ডিগ্রি। তাই এ কোণ ও কোণ আর এই দুটা কোণ মিলে 360। এ কোণ যোগ ও কোণ। এক্সট্রিমলি সরি, ইন্টারাপ্ট হয়েছিল ভিডিও রেকর্ডিং এ। এ কিউ ও আর, এ কিউ ও আর এই চতুর্ভুজের চারটি কোণ, এ কোণ ও কোণ আর এ কিউ ও এ আর ও যোগ করলে 360 ডিগ্রি হবে। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, বা এখান থেকে এ কোণ যোগ ও কোণ যদি যোগ করি, এই দুটাকে ওপারে নিয়ে যাই, তাহলে 360 থেকে বিয়োগ করতে হবে। এ কিউ ও এই কোণটা আর এ আর ও এই কোণটা দুটোই 90 ডিগ্রি কোণ, সমকোণ, যেহেতু লম্ব, এদিকেও একটা লম্ব, তাই দুজনেই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি, বা ও কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এবার আমরা ত্রিভুজ কিউ ও আর এই ত্রিভুজটা নেব।
কিউ ও আর। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, অতএব R1 প্লাস R2 প্লাস ও কোণ সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজের কিউ ও আর, R1 প্লাস R2 আর ও কোণ 180 ডিগ্রি। অতএব R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ও কোণ। R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ও কোণ। ও কোণের মান এখান থেকে বসাবো, কত ছিল? 180 মাইনাস এ, এর কোণ চিহ্ন না দিলেও চলে, যেহেতু আমরা প্রতিসরক কোণ প্রথমে ধরে নিয়েছি। তাহলে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ R1 ভিতরের এখানে প্রতিসরণ কোণ, এখানে আপতন কোণ দ্বিতীয় তলে, দুজনে যোগ করলে প্রতিসারক কোণের সমান হয় অথবা প্রিজমের কোণের সমান হয় R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণ যেটা লেখা ছিল সেখানে বসাবো, তাহলে প্রিজমে আলোক রশ্মির বিচ্যুতি কোণ পাওয়া যাবে। অতএব 1 নং সমীকরণে বসিয়ে পাই del is equal to I1 plus I2 minus। এটি হলো প্রিজমে আলোক রশ্মির যদি প্রতিসরণ হয় তাহলে চ্যুতি কোণের রাশিমালা ডেল ইজ ইকুয়াল টু ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। একটি প্রিজমের প্রধান ছেদ একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি, 180 কে 3 দিয়ে ভাগ, তো 60 ডিগ্রি, অর্থাৎ প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ 60 ডিগ্রি, সেটা বলে দিয়েছে। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত। প্রথম প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলো, মানে I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর অপর প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলো। দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত হয়েছে I2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত? প্রিজমের আলোক রশ্মির চ্যুতি কোণের রাশিমালা আমরা জানি, এখানে I1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, I2 is equal to 45 ডিগ্রি। প্রিজমের প্রধান ছেদ যেহেতু প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ, অতএব প্রতিসারক কোণ A সমান 60 ডিগ্রি। অতএব আলোক রশ্মির চ্যুতি কোণ
del is equal to delta is equal to I1 plus I2 minus A. plus 45 degree minus 60 degree. 30 45 75 minus 60 15 ডিগ্রি, এটাই অ্যান্সার। আপতন কোণ প্রথম তলে 30 ডিগ্রি, I1 ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্বিতীয় তল থেকে নির্গত হয়েছে 45 ডিগ্রি কোণে, I2 ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ, তাই প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি। ইনডাইরেক্টলি বলেছে, ওটা বার করে নিতে হবে। আর আলোক রশ্মির চ্যুতি কোণ প্রিজমে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। I1 I2 মান বসানো আছে, এর মানটা বার করেছি, তিনটা মান বসিয়ে হিসাব করলে 15 ডিগ্রি হচ্ছে বিচ্যুতি কোণের মান বা চ্যুতি কোণ। প্রিজম এমন একটা প্রতিসারক মাধ্যম যার ভিতর দিয়ে যৌগিক বর্ণ, সাদা আলো, সূর্যের আলো, সৌর আলো প্রতিসরণ হলে বেনিআসহ কলা 7টি রঙে ভেঙে যায়। সাদা আলো আসলে 7টি রঙের সংমিশ্রণ, সাদা আলো আসলে 7টি রঙের যোগফল। প্রিজমের মাধ্যমে প্রতিসরণ করে সাদা আলোকে বিজ্ঞানী আইজাক নিউটন প্রমাণ করেছেন যে সূর্যের আলোতে 7টি রং রয়েছে। প্রিজমের ভিতর দিয়ে যৌগিক বর্ণ গেলে সেটি বিচ্ছুরিত হবে, যাকে আলোর বিচ্ছুরণ বলে। আর আকাশের রং নীল আলোর বিক্ষেপণের জন্য। আমরা পরবর্তী পর্বে আলোর বিচ্ছুরণ এবং আলোর বিক্ষেপণ দুটি আলোচনা করব। থ্যাংক ইউ।